হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে দেখব নটরডেম কলেজের 2017-18 যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা সলভ করব। তোমরা সবাই জানো যে আমরা নটরডেম কলেজের সামনে অ্যাডমিশন এক্সাম অনলাইন হবে, ভার্চুয়াল হবে। তো এই এক্সামটা নিয়ে সবাই আসলে একটু টেনশনে আছে যে কিভাবে হবে, কিভাবে দিব, কি করব। ফার্স্ট টাইম লাইফের সবারই ফার্স্ট টাইম, শুধু তোমার একার না, যারা এক্সাম দিচ্ছ তাদের সবারই ফার্স্ট টাইম ভার্চুয়াল এক্সাম। ঠিক আছে, মানে অনলাইনে বসে এক্সাম দিতে হবে। তো তোমার ক্ষেত্রে যেমন কঠিন, ঠিক অন্য একজন যে দিচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু সেম একই কাহিনী ঘটবে আর কি। তো তোমাদের যেটা করতে হবে সেটা একটু মাথা ঠান্ডা রেখে, মানে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে কোনো কিছুর জন্য। তারা যে ইনস্ট্রাকশন দিক হুবহু ফলো করতে হবে। সামনে 16 তারিখে হয়তো তারা ডিটেলস একটা তোমাদের পরীক্ষা কিভাবে দিতে হবে, কি রুলস ফলো করতে হবে, সেগুলা একটা নোটিশ দিবে। তো নোটিশ দিলে আমি তোমাদের দরকার হলে সেটার উপরে এক্সপ্লেইন করব। তো আজকে বেসিক্যালি আমরা কোশ্চেন সলভ করব, এবং কোশ্চেন সলভ করার সাথে সাথে কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমি একটু ডিসকাস করবো আর কি। দেখো, জিনিসটা কি, যে ব্যাপারটা কি হইতে পারে, তো তুমি যখন একটা ম্যাথ করতেছো, আমি একটু লজিক দিয়ে চিন্তা করি, আমরা সবাই একটু লজিক দিয়ে চিন্তা করি, তাহলে আমরা নিজেরাই নিজেদের কোশ্চেনটা বুঝতে পারবো আর কি। হ্যাঁ, জিনিসটা কি, যে তোমাদের এইখানে যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন, তুমি যদি অনেকে কোশ্চেন করতেছে রাফ করা যাবে কিনা, তো রাফ করার মতো যদি কোশ্চেন হয়, অনেকে আবার বলতেছে যে চোখে মানে আই কন্ট্যাক্ট থাকতে হবে ক্যামেরার সাথে। তো যেভাবেই এক্সাম নিক না কেন, যদি তুমি রাফ না করতে পারো, তাহলে তোমাকে ঠিক সেই রকম কোশ্চেনই দেওয়া হবে যে কোশ্চেনটা তুমি মাথায় করতে পারো, রাইট? ওকে, তো আমাদের যে কোনো ভাবে প্রিপারেশনটা নিতে হবে। আমরা এখানে যে টাইপের কোশ্চেনগুলো দেখবো, এখানে অনেক কোশ্চেনগুলো আছে যে যেগুলো তোমার খাতায় লেখার প্রয়োজন হয় না, ডিরেক্ট আমরা অ্যান্সারটা বলতে পারি। হ্যাঁ, তো এই টাইপের কোশ্চেনগুলো দেখা গেল যে আসতে পারে যদি তোমাকে বলে যে ক্যামেরার সাথে তোমার আই কন্ট্যাক্ট থাকতে হবে, অন্য কোথাও চোখ দেওয়া যাবে না, খাতায় রাফ করা যাবে না। ক্লিয়ার? ওকে। আর যদি এরকম বলে যে না, তুমি একটা সাদা কাগজ নিয়ে বসতে পারবা, সামনে তুমি রাফ করতে পারবা, দ্যাটস ফাইন, তাদের ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করতেছে। 16 তারিখ পর্যন্ত আমরা ওয়েট করি, দেখি কি বলে তারা। ওকে, তো এখন আমরা কোশ্চেনগুলো একটু সলভ করি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার আসছে 2017-18-এ। হ্যাঁ, তো সেই কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করব। ম্যাথের কোশ্চেন প্রথমে। তো কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। দেখো, যে ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, y ইকুয়াল টু 2x প্লাস 3 সরল রেখার ঢাল কত? সরল রেখার ঢাল, ঠিক আছে, ঢাল কত? তো এই কোশ্চেন করার জন্য তোমার কি খাতায় রাফ করার প্রয়োজন হয় বলো? আমরা সবাই কিন্তু জানি, কি জানি বলো? y ইকুয়াল টু mx প্লাস c, যার m হচ্ছে কি বলো? m হচ্ছে তোমার ঢাল, আর c কি বলো? c হচ্ছে তোমার y অক্ষের খণ্ডিত অংশ। কি বলো? y অক্ষের খণ্ডিত অংশ। আমরা কিন্তু গত দিনও কিন্তু এই টাইপের কোশ্চেন সলভ করছিলাম, সরল রেখা রিলেটেড 2018-19 যে কোশ্চেনটা আসছিল আর কি। হ্যাঁ, সেখানেও ছিল y অক্ষের খণ্ডিত অংশ। আমরা কিন্তু আরেকটা ইকুয়েশন দেখছিলাম সরলরেখার ক্ষেত্রে x/a + y/b = 1। তো ধরো তোমার সরলরেখাটা হচ্ছে এমন কিছু একটা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি যে নেগেটিভ y অক্ষ থেকে সেট করতেছে, তখন আমরা c এর মান হচ্ছে নেগেটিভ আসবে আর কি। ঠিক আছে? ওকে। আর ঢাল কি জিনিস? ঢাল হচ্ছে একটা সরলরেখা ধনাত্মক x অক্ষের সাথে, এটা x অক্ষ, এটা y অক্ষ হইলে ধনাত্মক x অক্ষের সাথে যে কোণ তৈরি করতেছে তার tan অনুপাতটা হচ্ছে বেসিক্যালি ঢাল m। মানে এই সমীকরণটাকে যদি আমরা mx + c চিন্তা করি, তাহলে এই সরলরেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তার যে c এর যে ভ্যালু, y অক্ষের খণ্ডিত যে অংশ সেটা হচ্ছে নেগেটিভ, আর তার যে m এর যে ভ্যালু, সেই m এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ হবে এই সরলরেখার ক্ষেত্রে। কেন? কারণ থিটা হচ্ছে তোমার সূক্ষ্মকোণ। ঠিক আছে? তাহলে এই সরলরেখার ঢাল কত বলো? m = 2। খুব সহজ। হ্যাঁ, আমাদের এই ম্যাথ করতে ধরো যে 5 সেকেন্ড লাগতে পারে আর কি সর্বোচ্চ, যদি আমাদের অ্যানসার বলতে বলে আর কি। ওকে, তারপর সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেনে পুরো মনে করো পানি ভাত, ডাল ভাত যেটাই বলো, যে √6 = x হলে √x + 1/√x = কত? কি এটা তো তাহলে কত অ্যানসার হবে বলো? 6 + 1/6। তো এই ক্যালকুলেশন কি তোমার খাতায় করার দরকার আছে? 6 + 1/6 = কত বলো? 37/6। কত বলো? 37/6। এটা তোমার অ্যানসার। অ্যানসারে যে কোনো ভাবে থাকতে পারে, 6 + 1/6 থাকতে পারে, 6 - 1/6 থাকতে পারে, 37/6 থাকতে পারে। তো যেটা কারেক্ট অ্যানসার সেটা তোমার দিতে হবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা তাহলে থার্ড কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। দেখো, থার্ড কোশ্চেনটা ছিল হলো তোমার রুট
টু বাই রুট টু মাইনাস ওয়ান কোন গুণোত্তর ধারার সাধারণ অনুপাত হলে ধারার প্রথম পদ কত? ধারার প্রথম পদ কত? দেখো আমাদের এখানে গুণোত্তর ধারার কথা বলছে আর কি। হ্যাঁ, তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো? গুণোত্তর ধারা দেখতে কেমন হয় আর কি? গুণোত্তর ধারা দেখতে কেমন হয় আমরা একটু দেখি। দেখো গুণোত্তর ধারা দেখতে হচ্ছে এমন কিছু একটা হয় যে আর স্কয়ার আর কিউব প্লাস আপ টু প্লাস এভাবে যদি n তম পদ আমরা যদি বলি তাহলে সেটা কি হবে বলো? আর টু দি পাওয়ার n মাইনাস 1। তো কোশ্চেন এইখানে বলছে যে সাধারণ অনুপাত দেওয়া আছে, সাধারণ অনুপাত মানে আর এর ভ্যালু দেওয়া আছে। আর ইকুয়াল টু কত দেওয়া আছে বলো? রুট টু বাই রুট টু মাইনাস 1। তো আর এর ভ্যালু যেটাই হোক না কেন আমরা কি আর এর ভ্যালু দিয়ে কি এর ভ্যালু বের করতে পারি বলো? এর ভ্যালু বের করতে পারি না। তাহলে এই ক্ষেত্রে সাধারণ অনুপাত অপশনে মেবি এ ছিল অপশন। হ্যাঁ, মানে এ বলতে তারা প্রথম পদ বোঝাচ্ছে। তো এ হবে, মানে এ ছিল, 2a ছিল, 3a ছিল, 4a ছিল, তাহলে কি হবে বলো? এ হবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা আরেকবার একটু রিকল করি। দেখো এই গুণোত্তর ধারার ক্ষেত্রে যে সমাধান, n তম পদের যে সমাধান Sn, সেই Snটা কি বলো? Snটা হচ্ছে তোমার a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। ক্লিয়ার? এটা কখন বলো? এটা হচ্ছে যখন r গ্রেটার দ্যান 1। আর যদি লেস দ্যান 1 হয় সেই ক্ষেত্রে তোমার Sn কত হবে? Sn ইকুয়াল টু হবে হচ্ছে a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r, জাস্ট উল্টা। ঠিক আছে? এটা কখন? এটা হচ্ছে তোমার মুড অফ আর লেস দ্যান 1 হলে। আর আমরা এইখান থেকে এই ধারাটা থেকে যখন ইনফিনিটি বের করতে চাই, মানে অসমিতক সমষ্টি, সেটা কখন বের করা যাবে? শুধু এই কেসে বের করা যাবে, সরি ভুল লিখছি, এই কেসে না, লেস দ্যান 1 যখন তখন বের করা যাবে আর কি। হ্যাঁ, লেস দ্যান 1 যখন তখন বের করা যাবে। এই যে এই কেসে বের করা যাবে অসীমিতক সমষ্টি, সেটা হচ্ছে কত বলো? সেটা হচ্ছে a বাই 1 মাইনাস r। ঠিক আছে? মানে এই জিনিসটা কিন্তু তোমার মুখস্থ করার প্রয়োজন নাই। তুমি যদি আর লেস দ্যান 1 এর জন্য এইখানে যদি তুমি লেস দ্যান কোন একটা 1 কে যদি পাওয়ার করতে থাকো, ধরো স্কয়ার করলা, 0.5 কে স্কয়ার করলা, কত আসবে? 0.025 মেবি। তারপর যদি তার যদি আবার স্কয়ার করো কিংবা কিউব করো, 4 করো, তো সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকবে। তো তুমি যদি ইনফিনিটি টাইম যদি তার পাওয়ার বাড়াতে থাকো, তাহলে কি তার কোনো এক্সিস্টেন্স থাকবে বলো? থাকবে না। তাহলে r টু দি পাওয়ার সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে a ইনটু 1 মানে কত? a। তাহলে a বাই 1 মাইনাস r হচ্ছে কি বলো? অসমিতক সমষ্টি। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। আমাদের অনেক জ্ঞান হইলো এই গুণোত্তর ধারা নিয়ে। গুণোত্তর ধারা ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে গুণোত্তর ধারা থেকে কোশ্চেন, কিংবা সমান্তর ধারার ফর্মুলাও তোমরা একটু পড়ে যেও। হ্যাঁ, তো এখন দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি ছিল? 4 নাম্বার কোশ্চেন ছিল হচ্ছে এ কোন অশূন্য ভেক্টর হলে, অশূন্য, হ্যাঁ, অশূন্য ভেক্টর হলে ভেক্টর a মাইনাস প্লাস ভেক্টর a ইকুয়াল টু কত? এটা খুব সহজ কোশ্চেন। এটা অ্যানসারটা তাহলে কি হবে বলো? এটা অ্যানসারটা হবে হচ্ছে তোমার 0। কত অ্যানসার হবে বলো? 0 অ্যানসার হবে। কেন? আচ্ছা দেখো, ভেক্টর কিন্তু আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। এই যে a দিয়ে প্রকাশ করতে পারি, কিংবা a এর নিচে আমরা একটা বার, নিচে একটা দাগ দিয়ে প্রকাশ করতে পারি আন্ডারলাইনের মতো। তারপর হচ্ছে মানে অনেক সময় তোমার বোল্ড করে লেখে, মানে অনেক মোটা করে লেখা আর কি, এটা দিয়ে আমরা ভেক্টর প্রকাশ করতে পারি। ঠিক আছে? তো যে কোনো ভাবে থাকতে পারে। তাই তোমার এটা বলেই দিছে যে এ কোনো অশূন্য ভেক্টর মানে কি? যার মান শূন্য না। তাহলে সেই ভেক্টরকে যদি ঠিক সেই ভেক্টর থেকে বিয়োগ করো, দেখো প্লাস এ আর এর ভিতর তো কোনো পার্থক্য নাই। তাহলে a মাইনাস a ইকুয়াল টু কত? 0, যদি অশূন্য হয় আর কি। ওকে, তো দেখো এখন আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা তো খুব সহজ কোশ্চেন। ভেক্টর রিলেটেড আরো যে সমস্ত কোশ্চেন আছে তোমাদের, ধরো ভেক্টরের যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ, সেগুলো একটু দেখে যাও। কিছু প্রমাণ আছে তোমাদের ভেক্টরে থাকে, যেমন ত্রিভুজের দুইটা মধ্যবিন্দু যোগ করলে যে বাহুটা পাওয়া যায়, সেই বাহুটা হয় হচ্ছে তোমার কি তৃতীয় বাহু সমান্তরাল আর হচ্ছে অর্ধেক। ঠিক আছে? এই যে বেসিক কনসেপ্ট গুলো আর কি, এগুলো তোমরা একটু মাথায় নিয়ে তারপর পরীক্ষা দিতে বসবো আর কি। আচ্ছা, তো আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন
কোশ্চেন 5 এ কি ছিল দেখো, s equal to 2 pi r theta by 360 ডিগ্রি হলে বৃত্তের পরিধি কত? তো বেসিক্যালি কোশ্চেনটা আর একটু ডিটেইলসে ছিল যে s বলে দিছে হচ্ছে থিটা কোণ দ্বারা আবদ্ধ পরিধি। থিটা কোণ দ্বারা আবদ্ধ পরিধি মানে ব্যাপারটা কি দেখো, আমি একটু ছবি এঁকে দেখাই যে এই জিনিসটা, এই যে এটা মনে করো যে একটা বৃত্ত, তো এটা হচ্ছে তার কেন্দ্র, এই কেন্দ্র থেকে সে থিটা কোণ তৈরি করছে, তো এমন একটা জায়গায় তার পরিধির যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকু ইকুয়াল টু বলা হচ্ছে s। তো সেই s ইকুয়াল টু কি বলা হচ্ছে বলো, s ইকুয়াল টু বলা হচ্ছে 2 পাই r, এটা তো দেওয়াই আছে কোশ্চেনে, 2 পাই r থিটা বাই 360 ডিগ্রি। আচ্ছা ধরো যে থিটা হচ্ছে ডিগ্রিতে আছে আর কি, হ্যাঁ এখানে থিটা হচ্ছে ডিগ্রিতে আছে, ওকে। তো জিনিসটা কি আসলে খেয়াল করো যে তোমার 360 ডিগ্রি দ্বারা যে পরিধি বৃত্তের সেটা হচ্ছে 2 পাই r, তাহলে অনের জন্য কত? অনের জন্য হচ্ছে 2 পাই r বাই 360 ডিগ্রি। আর থিটা ডিগ্রির জন্য কত হবে তাহলে বলো? থিটা ডিগ্রির জন্য হবে হচ্ছে 2 পাই r থিটা বাই 360 ডিগ্রি। আমি বেসিক্যালি এটা এক্সপ্লেইন করলাম যে কেন আসলে তারা এই জিনিসটা লিখলো, হ্যাঁ এটা কিন্তু এই কোশ্চেন রিলেটেড না, তুমি ডাইরেক্ট বৃত্তের পরিধি জিজ্ঞেস করছো, বৃত্তের পরিধি কত? 2 পাই r, হ্যাঁ তাহলে এই কোশ্চেনের आंसर কত হবে বলো? এই কোশ্চেনের आंसर হবে হচ্ছে 2 পাই r, ঠিক আছে? মানে দেখো আমি জাস্ট এটা তোমাদের বোঝার জন্য বললাম যে কেন আমরা আমাদের আসলে s ইকুয়াল টু এই জিনিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, কি মিন করতেছে। তো s থেকে বৃত্তের পরিধির সাথে কিন্তু s যাই হোক না কেন, বৃত্তের পরিধি তো অলওয়েজ তোমার 2 পাই r, ঠিক আছে? তাহলে বৃত্তের পরিধি आंसरটা কি হবে? এটাই হচ্ছে তোমার 2 পাই r, এই হচ্ছে তোমার এই কোশ্চেনের आंसर। ক্লিয়ার? ওকে, তো আমরা তো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটাও তোমার এই বৃত্ত রিলেটেডই ছিল, এটা তো পরিধি দিয়ে ছিল। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার ক্ষেত্রফল দিয়ে ছিল। দেখো কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। কোশ্চেন 6 এ ছিল হচ্ছে থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই r স্কয়ার ইকুয়াল টু থিটা বাই 360 ডিগ্রি পাই r স্কয়ার কোন চাপের ক্ষেত্রফল হলে, কোন চাপের, চাপ বলতে বৃত্তচাপ বোঝাচ্ছে, হচ্ছে বৃত্তচাপের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলে বৃত্তের ক্ষেত্রফল কত? দেখো এটাও ঠিক সেম। তো এই ক্ষেত্রে বৃত্তের ক্ষেত্রফল কত হবে বলো? পাই r স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার তো আমরা সবাই জানি, তাই না? মানে আমাদের বেসিক্যালি বলতেছে হচ্ছে এই যে কোণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যে এই ক্ষেত্রফলটার কথা বলতেছে, এই যে সায়াগার অংশ যে ক্ষেত্রফল, এটার কথা বলতেছে হচ্ছে এই যে এটা থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই r স্কয়ার। দেখো এটাও কিন্তু সেম, মানে এই কোশ্চেনের সাথে অ্যানসারটা পাই r স্কয়ারই হবে, কিন্তু এটা কেন লিখলো আসলে? 360 ডিগ্রির জন্য তার বৃত্তের ক্ষেত্রফল কত বলো? পাই r স্কয়ার। তাহলে অনের জন্য কত হবে? 3 পাই r স্কয়ার বাই 360 ডিগ্রি আর কি, তাই না? আর থিটা ডিগ্রির জন্য কত হবে তাহলে বলো? থিটা ডিগ্রির জন্য হবে হচ্ছে তোমার পাই r স্কয়ার ইনটু থিটা ডিগ্রি বাই 360 ডিগ্রি আর কি, ঠিক আছে? তো এর সাথে তো বৃত্তের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই, তাই না? বৃত্তের ক্ষেত্রফল জাস্ট বের করতে বসতে বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার লিখে দাও, পাই r স্কয়ার তোমার অপশনে ছিল আর কি, হ্যাঁ ওকে। তো দেখো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি, একটু মুছে দেই, দাঁড়াও। আমাদের তোমার 22 তারিখ থেকে, সরি 22 তারিখটা মানে তোমার নেক্সট মাসের 1 তারিখ থেকে ফার্স্ট ইয়ারদের ফিজিক্স আর হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপারের 4 মাসের একটা কোর্স শুরু হচ্ছে। তো তোমরা যারা জয়েন করতে চাও আমাদের কোর্সে জয়েন করতে পারো আর কি। আর ডিরেক্ট তোমরা ফোন দিয়ে, আমি আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন দিয়ে তুমি তোমার ইনফরমেশন দিয়ে আমাদের সাথে জয়েন করতে পারো আর কি চাইলে, ওকে। তো দেখো এখন আমরা নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বেসিক্যালি একটা সমাধানের কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা একটু বড়। দেখো ব্যাপারটা কি যে তোমার প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে সময়, 50টা কোশ্চেন 50 মিনিট টাইম, হ্যাঁ এর ভিতরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের 30টা থাকবে, বাকি 20টা বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর হচ্ছে বায়োলজি থাকবে আর কি, হ্যাঁ। তো বুঝতেই পারতেছো যে এই তিনটার গুরুত্ব খুবই বেশি। তুমি সবসময় ট্রাই করবো যে 30টার ভিতর যেন একটাও ভুল না যাক। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি যে অনেক সময় অনেক বড় কোশ্চেন দিয়ে দেয়, মানে করতে একটু বেশি টাইম লাগে, এই টাইপের কোশ্চেন দেওয়া দেয়। তুমি যখন বুঝতেছো যে এই কোশ্চেনটা করতে তোমার 2-3 মিনিট চলে যাচ্ছে, দেখো 3 মিনিট চলে যাওয়া মানে হচ্ছে তুমি একটা কোশ্চেন থেকে তুমি একটা কোশ্চেন আনসার করতে যে 3টা কোশ্চেনের টাইম তুমি নষ্ট করে ফেলতেছো। তাহলে দেখো, তাহলে ওই কোশ্চেনটা তো যদি তোমার অ্যান্সার করাই লাগে,
মাস্ট যদি করাই লাগে, করতেই যদি হয়, তাহলে তোমার অবশ্যই অবশ্যই বাকিগুলো থেকে তোমার টাইমটা সেভ করতে হবে। দেখো আমরা কিন্তু এখন পর্যন্ত কয়টা কোশ্চেন সলভ করছি? 6টা। তো এই 6টা কোশ্চেনের ভিতরে কোনো কোশ্চেন করতেই কিন্তু তোমার 1 মিনিট লাগার কথা না। হ্যাঁ, সব কোশ্চেনই কিন্তু তোমার 1 মিনিটের অনেক কম সময় তুমি পারবা। ঠিক আছে, জাস্ট একটু দেখে গেলেই হবে আর কি। হ্যাঁ, তো দেখো তাহলে ওইখান থেকে তুমি টাইম যদি তোমার সেভ হয়, যখন তুমি বুঝতেছো যে না আমার 20টা কোশ্চেন দাগানো হয়ে গেছে 10 মিনিটের ভিতরে, তাহলে আমি তখন সেখানে আমার তো 10 মিনিট আছে, আমার হাতে আছে, তো সেই 10 মিনিট থেকে আমি 2 মিনিট নিয়ে এখানে সলভ করে ফেলতে পারি যদি টাইম থাকে। আর যদি না থাকে তাহলে তুমি দরকার হলে ওই কোশ্চেনটা স্কিপ করে সামনের কোশ্চেনে চলে যাও। ঠিক আছে, যে কেমিস্ট্রি দেখা গেলো, জিকে কিংবা ইংলিশ, এগুলো দেখা যাচ্ছে যে তোমার ম্যাথের মধ্যে এত সময় লাগতেছে না। হ্যাঁ, তো ওই সব কিছু থেকে তোমার যে কোনো একটা এক্সাম মানে হচ্ছে একটা ওয়ার। ঠিক আছে, এই যুদ্ধে তোমার জিততে হবে, এটা হচ্ছে তোমার ফাইনাল ডেস্টিনেশন। তো জিততে গেলে কি করতে হবে? তার জন্য অবশ্যই তোমার একটা স্ট্র্যাটেজি আগে দাঁড় করাতে হবে আর কি, যে আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে আসলে এক্সামটা দিব আর কি, আমি কি কোশ্চেন আসলে কিভাবে করে হ্যান্ডেল করব। হ্যাঁ, তুমি যদি কোনো প্ল্যান ছাড়া যদি কোনো যুদ্ধে জয়েন করো, তখন সেই যুদ্ধে হেরে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি থাকে, যাদের সম্ভাবনা খুব কম আর কি। হ্যাঁ, 0% বলতে পারো। তো অবশ্যই তোমার স্ট্র্যাটেজি আগে ফুলফিল করতে হবে, যে আমি কোন স্ট্র্যাটেজিতে পরীক্ষাটা দিব। আমি যা বলতেছি সেটাই যে ফলো করতে হবে তা না। তুমি যদি তোমার মতো করে যদি আগে তোমার স্ট্র্যাটেজি ফলো করো, যদি এই টাইপের পরীক্ষা এমসিকিউ পরীক্ষাতে যদি ভালো করো, ওকে ফাইন, তাহলে তুমি তোমার স্ট্র্যাটেজিতে আগাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু কোশ্চেন একটাই তোমার টার্গেট থাকবে, সেটা হচ্ছে সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে, সবগুলো কোশ্চেন। হ্যাঁ, ওকে। তো আমরা তাহলে নেক্সট যে সমাধানের যে কোশ্চেনটা ছিল, কত মিনিট আছে আর? ওকে, দেখো তো নেক্সট সমাধানের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আমরা একটু দেখি। 7 নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে এমন টাইপের, যে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15 প্লাস রুট এইট ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 13 প্লাস হচ্ছে তোমার রুট ওভার 10 হলে x ইকুয়াল টু কত সমাধান করো বলছে, যে কোনো কিছু বলতে পারে আর কি, x ইকুয়াল টু কত। হ্যাঁ, তো এটা তো কিন্তু তোমাদের বইয়েরই অঙ্ক। হ্যাঁ, তুমি কি করতে দেখো, x স্কয়ার প্লাস মাইনাস 6x ইকুয়াল টু হচ্ছে তুমি কি ধরতা বলো, তুমি হচ্ছে a ধরতা কিংবা যে কোনো কিছু একটা ধরতা আর কি। ঠিক আছে, তাহলে তুমি এখানে সেম কাজই করবা, যে a প্লাস 15 প্লাস রুট 8 ইকুয়াল টু হচ্ছে কি বলো, ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার a প্লাস 13 প্লাস রুট 10। ক্লিয়ার? ওকে, তো এখন এখান থেকে আমরা জাস্ট এর ভ্যালুটা বের করব। তোমরা জাস্ট বইয়ে যেভাবে করছো এর ভ্যালু, কোশ্চেনটা করতে একটু টাইম বেশি লাগবে আর কি। হ্যাঁ, তুমি চাইলে এক্স এর মান বসায়ও করতে পারো, যে অপশনগুলো থাকবে সেই অপশনগুলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তুমি মিলাইলেও চাইলেও তুমি এভাবে করতে পারো। হ্যাঁ, বাসায় একটু এগুলো এই টাইপের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে যাও, যদি তোমার কমন পড়ে তাহলে তোমার অ্যান্সার বের করতে একটু কম সময় লাগবে আর কি। ওকে ফাইন। তো দেখো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে 3x plus 4y equal to 12 রেখাটি 3x plus 4y equal to 12 রেখাটি x অক্ষ ও y অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সরল রেখাটি দ্বারা রেখাটি ও xy অক্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। দেখো আমরা কিন্তু যদি একটা সরল রেখা যদি তোমার x অক্ষ কিংবা y অক্ষের একটা সরল রেখা যদি তোমার x অক্ষ কিংবা y অক্ষের সমান্তরাল না হয়, তাহলে কি হবে? তাহলে সে নিশ্চয়ই বাঁকা ভাবে থাকবে বলতে আমি এভাবে বোঝাচ্ছি। দেখো জিনিসটা একটু খেয়াল করো, যে এরকম হইতে পারে, বা যে কোনো চতুর্ভাগে থাকতে পারে আর কি। ওকে, তো দেখো এটা যদি x অক্ষ আর এটা যদি y অক্ষ হয়, তাহলে সে x অক্ষকে একটা পয়েন্টে, y অক্ষকে একটা পয়েন্টে সেট করতেছে। তো x অক্ষকে কোন পয়েন্টে সেট করতেছে সেটা বের করা খুব সহজ। কিভাবে? খুব সহজ। দেখো এই x অক্ষের উপরে সব বিন্দুর y স্থানাঙ্ক কি বলো? 0। তাহলে আমি কি বলতে পারি, সরলরেখা y = 0 বসালে x অক্ষকে কোন বিন্দু সেট করতেছে সেই বিন্দুর x স্থানাঙ্কটা তুমি পাবা। খেয়াল করো, y = 0 বসাও, 0 বসালে কি আসছে? 3x = 4 মানে x = 4, সরি 3x = 12 মানে হচ্ছে x =
4। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত আসতেছে 4 0। আর এই যে পয়েন্টটা ঠিক একই প্রসেসে y অক্ষের উপর সব বিন্দুর x স্থানাঙ্ক শূন্য। তাহলে x স্থানাঙ্ক শূন্য মানে কি বোঝাচ্ছে বলো? তোমার হচ্ছে x এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে y এর যে ভ্যালুটা পাবা সেটা হচ্ছে তোমার y অক্ষকে যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুর y স্থানাঙ্ক। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো, তাহলে এই বিন্দুর y স্থানাঙ্কটা কত বলো? এই বিন্দুর y স্থানাঙ্ক হবে হচ্ছে 0,3। 0,3। তো তুমি বুঝতে পারছো এইটুকু হচ্ছে 3, এইটুকু হচ্ছে 4। তো তোমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের। আর তুমি কি ছবি এঁকে করবা? না, এটা আরেকটা প্রসেস আছে। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে সেটা আগে আমি একটু বলে নিই। দেখো হাফ ইনটু ভূমি ইনটু যত ছোটবেলা থেকে পড়তে পড়তে আসতেছো, তাহলে কি হবে বলো? 6 স্কয়ার ইউনিট। 6 স্কয়ার ইউনিট হচ্ছে তোমার অ্যানসার, কিংবা 6 বর্গ একক। এখানে যেহেতু কোনো একক দেওয়া নাই, সেন্টিমিটার কিংবা মিটার দেওয়া নাই। হ্যাঁ, ওকে। তো দেখো এখন জিনিসটা কি যে তোমাদের কোশ্চেনে কিভাবে করে তোমার যে কমন সেন্স গুলা তোমার জাজ করতে পারে। হ্যাঁ, ধরো তোমার অপশনে আছে 6 মিটার স্কয়ার, 6 সেন্টিমিটার স্কয়ার, 6 স্কয়ার ইউনিট। তাহলে তুমি অবশ্যই 6 স্কয়ার ইউনিট দিতে হবে তোমার অ্যানসার। এখানে তুমি অনেকে আবার ভাবতে পারে যে সবকিছু এসআই এককে সবসময়ের জন্য দেয়, তাহলে মিটার স্কয়ার হতে পারে না। যেহেতু এখানে কোনো একক দেওয়া নাই, তাহলে স্কয়ার ইউনিট হবে হচ্ছে তোমার অ্যানসার। হ্যাঁ, থাকবে না, এরকম থাকবে না। আমি জাস্ট একটু বললাম আর কি যে এরকম আসলেও আসতে পারে। তো এটার আরেকটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে কি, একটা সরলরেখাকে যদি এইভাবে সাজানো যায় যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটা বলতে বোঝা হচ্ছে সে x অক্ষ থেকে a পরিমাণ অংশ ছেদ করছে, y অক্ষ থেকে b পরিমাণ অংশ ছেদ করছে। খেয়াল করো একটু, তুমি যদি সবগুলোকে 12 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি কি পাচ্ছ আসলে? x বাই 4 প্লাস y বাই 3 ইকুয়াল টু হচ্ছে কত? 1 না? হ্যাঁ, তাহলে তোমার কি, তাহলে দেখো, তাহলে তুমি হচ্ছে কি পাচ্ছ যে হাফ ইনটু 4 ইনটু 3 হচ্ছে তোমার অ্যানসার। তো এটা এই প্রসেসে করতে কিন্তু তোমার খুব কম সময় লাগে। আগের মতো করে তুমি 0 বসাবা, 2 বা 0 বসায় কত আসছে চেক করতেছো এই অঙ্কের জন্য, নাহলে সহজ মনে হচ্ছে তোমার কাছে। হ্যাঁ, কিন্তু তুমি যদি একটু বড় টাইপের কোনো ম্যাথ আসে তখন সেক্ষেত্রে কিন্তু করতে গেলে তুমি এই প্রসিডিউরে করলে সবচেয়ে বেটার হবে আর কি। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে বলো? এই সমীকরণ দ্বারা আমরা প্রত্যেকটা সরলরেখার সমীকরণকে কিন্তু এইভাবে সাজাতে পারি। এইভাবে সাজাতে পারে যে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে সাজাতে পারে। তো সাজাইলে তখন তোমার কি হচ্ছে দেখো, সাজাইলে তোমার এই যে a হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ। এ কি বলো? এ হচ্ছে x অক্ষের খণ্ডিত অংশ। খণ্ডিত অংশ। আর b হচ্ছে কি? b হচ্ছে তাহলে y অক্ষের খণ্ডিত অংশ। ঠিক আছে, দেখো এই যে এখান থেকে যে এইটুকু ইকুয়াল টু হচ্ছে তোমার a, আর এখান থেকে এইটুকু হচ্ছে কি তোমার বলো? এইটুকু হচ্ছে তোমার b। ঠিক আছে, তো এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলা কিন্তু কোনো কঠিন না, কিংবা তোমার খাতায় আমরা এখনো পর্যন্ত যে কোশ্চেনগুলো দেখছি এর ভিতরে একটা কোশ্চেন যা ছিল হচ্ছে সমাধানের যে অঙ্কটা সেটা তোমার খাতায় লিখে করতে হবে। যদি তোমার খাতা ইউজ না করতে দেয় তাহলে তুমি বুঝতেই পারতেছো যে কি টাইপের কোশ্চেন আসতে পারে আর কি। হ্যাঁ, তোমার জাস্ট মাথা ঠান্ডা রেখে অ্যান্সার গুলো দিতে হবে আর কি। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে f of x ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 হলে এটা হচ্ছে মেবি 8 নাম্বার কোশ্চেন ছিল। 8 নাম্বার সরি 9 নাম্বার, আগে 8 নাম্বার কোশ্চেন সলভ করছি। তো 9 নাম্বার কোশ্চেনে f of x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 2x প্লাস 5 হলে তোমার হচ্ছে এত এর উৎপাদক কত? এত এর উৎপাদক নিচের কোনটি? উৎপাদক নিচের কোনটি? দেখো অনেক কিছুই তোমার অপশনে থাকবে, তো তুমি প্রত্যেকটা চেক না করার চাইতে এখানে একটা জিনিস দেখলেই হয়। খেয়াল করে, এটা দ্বিঘাত সমীকরণ। এই একটা দ্বিঘাত সমীকরণটা কখন আসলে তার মিডল টার্ম ব্রেক করা যায়? তো আমরা যেটা ক্লাস 8 থেকে শিখতেছি, কিংবা একটু ছোট ক্লাস থেকে শিখতেছি উৎপাদক বিশ্লেষণ করা 6 7 থেকে। তো তখন থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো, একটা যে কোনো একটা এই টাইপের একটা টার্মকে, একটা দ্বিঘাত সমীকরণকে আমরা কি করতে পারি? উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, মানে দুইটা উৎপাদকে ভাগ করতে পারি, যে x মাইনাস সামথিং ইনটু x মাইনাস সামথিং। হ্যাঁ, তো সেটা কখন করা যায়? দেখো, সবকিছুর সাথে সবকিছু মিল রেখে পড়লে তোমার কনসেপ্টটা কিন্তু অনেক বেশি কি বলে যে স্ট্রং হয় আর কি, মানে অনেক বেশি শক্ত হয়, মজবুত হয় আর কি। হ্যাঁ, দেখো দ্বিঘাত সমীকরণের সাথে এই উৎপাদক বিশ্লেষণের সম্পর্কটা আসলে কোথায়? দ্বিঘাত সমীকরণ থেকে আমরা কি পাই? x এর দুইটা ভ্যালু পাই, তাই না? x এর দুইটা ভ্যালু কিভাবে পাই? খেয়াল করো তো, যে x মাইনাস আলফা ইনটু x মাইনাস বেটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে x ইকুয়াল টু আলফা কিংবা x ইকুয়াল টু বেটা, দুটো তুমি লিখে দাও, তাই না? তো এখানেও ঠিক তেমন যে আলফা বেটার ভ্যালুগুলো বাস্তব হবে কখন? যখন হচ্ছে তোমার নিশ্চয়ক যেটা যে b স্কয়ার মাইনাস 4ac
বি স্কয়ার মাইনাস 4ac যখন কি বলো গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হয় তখন হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় কি হয় বলো, বাস্তব ও অসমান। বাস্তব কি হয় বলো, বাস্তব ও অসমান। মানে এই কেসের শুধুমাত্র হচ্ছে মূলদ্বয় বাস্তব হয়, আদারওয়াইজ অন্য কেসে যে পি স্কয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0 হলে সেক্ষেত্রেও তোমার বাস্তব হয়। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে তোমার সমান হয়, মূল দুটো সমান হয়। তো দেখো এখন যদি লেস দ্যান 0 আসে, যে পি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে তোমার লেস দ্যান 0, পি স্কয়ার মাইনাস 4ac হচ্ছে তোমার কি বলো লেস দ্যান 0, তাহলে লেস দ্যান 0 হলে সেক্ষেত্রে আমরা কি পাই বলো, লেস দ্যান 0 হলে তোমার মূলদ্বয় হচ্ছে অবাস্তব কিংবা জটিল, অবাস্তব ও অসমান। হ্যাঁ, আর ইকুয়াল টু 0 হলে তো বললামই, বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে কি হবে বলো, ইকুয়াল টু 0 হলে হচ্ছে মূলদ্বয় বাস্তব ও সমান। তাহলে দেখো, তাহলে আমরা এইখানে একটু বি স্কয়ার মাইনাস 4ac বের করি। বি স্কয়ার মাইনাস 4ac কি আসলে বলো, এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলে, নিশ্চয়ক। তাহলে দেখো এই ক্ষেত্রে বি স্কয়ার মাইনাস 4ac করলে কত আসতেছে, বি স্কয়ার মান আসতেছে হচ্ছে 4, b মান হচ্ছে -2 স্কয়ার করলে 4 আসে, আর মাইনাস 4ac তুমি যদি করো তাহলে -20 আসবে, -20, তাহলে ইকুয়াল টু কত আসছে দেখো -16 কি বলো, লেস দ্যান 0। তো লেস দ্যান 0 হলে মূলদ্বয় কি হয় বলো, অবাস্তব হয়। তাহলে অবাস্তব হলে কি আমরা তাই কি কখনো তোমার উৎপাদক বিশ্লেষণ করতে পারি না কিন্তু, ঠিক আছে। তাহলে এই সমীকরণের কোনো উৎপাদক থাকবে না। ক্লিয়ার? এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ। তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট বেশ। হ্যাঁ, আচ্ছা, আংশিক ভগ্নাংশের যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা করার আগে আমি তোমাদের আসলে কিছু বেসিক মানে শর্টকাট একটা রুল শেখাতে চাই। সেটা হচ্ছে কি, তার টাইমটা কতটুকু আছে একটু দেখে নে। আসলে বাজেট শিডিউলে এই প্রবলেমটা হয়। দেখো, এই যে জিনিসটা হচ্ছে খেয়াল করো, তোমার কোথাও যদি এমন কিছু একটা দেখো যে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, না সরি, মানে এটাকে আংশিক ভগ্নাংশ করতে হবে। আংশিক ভগ্নাংশ কিভাবে করবো বলো, এই যে 1 বাই তোমার হচ্ছে কি বলো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 2, এটা তুমি মিলটার্ম ব্রেক করতে পারো, এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। হ্যাঁ, তো দেখো এখন এই জিনিসটাকে তুমি যখন আংশিক ভগ্নাংশ করতেছো তখন তুমি কি লিখতেছো, যে a বাই x মাইনাস 3 প্লাস b বাই x মাইনাস 2, ঠিক আছে। a বাই x মাইনাস 3 ডিভাইডেড বাই প্লাস b বাই x মাইনাস 2। তোমার টার্গেট কি আসলে a আর b এর ভ্যালু বের করা, তাই না? তো এটা একটা খুব শর্টকাট একটা রুল আছে, দেখলে হয়তো তোমাদের ভালো লাগতে পারে। হ্যাঁ, আর একটা তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, আর আমরা সামনে এই যে ভিডিওগুলো এগুলো কন্টিনিউ করব কিনা সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, তোমাদের কেমন লাগতেছে সেটা তো জানাবাই। হ্যাঁ, তো দেখো এই জিনিসটা a এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, এটাকে বলে হচ্ছে থামস রুল, অনেকে বলে। হ্যাঁ, তো সেই রুলসটা আসলে কি, যে আমরা কিভাবে খুব তাড়াতাড়ি a আর b এর ভ্যালুটা বের করতে পারি, সেটা হচ্ছে কি, দেখো যে যখন তুমি a এর ভ্যালু বের করবা তখন তুমি এই তোমার যে থামসটা যেটা আছে মানে বৃদ্ধাঙ্গুলি যেটা, সেটা যে a এর নিচে যেটা আছে তুমি চেপে ধরো। তো চেপে ধরলে কি তাকে কি দেখা যায়? দেখা যায় না। তাহলে দেখা না গেলে আমরা কি করতে পারি বলো, x মাইনাস 3 ইকুয়াল টু 0 বলতে পারি। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত আসছে, 3 আসছে। তো এই জিনিস কি তোমার খাতায় লিখে করার দরকার আছে? তুমি তো মাথায় চিন্তা করতে পারো যে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত হবে, 3 হবে। হ্যাঁ, মাথায় চলে আসছে, ঠিক আছে। তো দেখো এখন তুমি তারপর এর ভ্যালু পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে, এই যে পুরা যে জিনিসটা আছে, এই জিনিসটায় জাস্ট এখানেও তোমার থামস দিয়ে চেপে ধরতে হবে। এখানে যাকে চেপে ধরছিলে, এখানে কাকে চেপে ধরছিলা, x মাইনাস 3 কে, তাহলে এই পাশে তোমার x মাইনাস 3 কে চেপে ধরতে হবে। চেপে ধরলে তাহলে তোমার কি অবশিষ্ট আছে দেখো, 1 বাই x মাইনাস 2। পরে তুমি এখানে x এর ভ্যালু জাস্ট 3 বসা দিলে পুরোটা করে যে ভ্যালুটা আসে সেটাই হবে তোমার এর ভ্যালু। তাহলে এর ভ্যালু কত হবে আমি একটু বলো তো, আমি একবার রিপিট করে দেখো, যে আমি এখানে থামস দিয়ে চেপে ধরলাম, মানে এটা ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত আসছে, 3 আসছে। তাহলে x ইকুয়াল টু 3 আসলে যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমি কই বসাবো, এখানেও আমি থামস দিয়ে x মাইনাস 3 কে চেপে ধরবো, চেপে ধরে x ইকুয়াল টু 3 বসলে বাকিটুকুতে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমার এর ভ্যালু। তাহলে কত আসছে এর ভ্যালু দেখো, 1 বাই 3 মাইনাস 1 এটা আমি চেপে ধরছি, এটা আমি এখানে বসানো যাবে না, কিংবা তুমি যদি এইভাবে চিন্তা করতে পারো, এখানে বসালে 3 মাইনাস 3 তো 0 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 0 মানে তো ইনফিনিটি, তাহলে তো এখানে বসাতে পারবো না, এভাবে বুঝতে পারো। হ্যাঁ, তাহলে এর ভ্যালু কত আসছে দেখো, 1 বাই 1 কেন,
3 minus 2 3 minus 2 ঠিক আছে, তাহলে 1 আসতেছে, তাহলে a equal to কত, a equal to 1, তার মানে এখানে আমরা a equal to 1 দিতে পারি। তো এই কাজটা কিন্তু তোমার খাতায় কোনো কিছু লেখার প্রয়োজন হচ্ছে না, জাস্ট একবার বলে দিতে পারতেছো। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো b এর পরে কিভাবে বের করব, b এর নিচে যেটা ছিল থামসে চেপে ধরো, চেপে ধরার পর তারপর কি করতে হবে দেখো, যে x minus 2 equal to যদি 0 হয় তাহলে x equal to কত হবে, 2। x equal to কত হবে বলো, x equal to 2। x equal to 2 কই বসাইতে হবে, এই যে এই পাশেও তুমি তোমার থামস দিয়ে এই পাশেও চেপে ধরবা, চেপে ধরলে বাকিটুকুতে বসো, বাকিটুকুতে বসালে কি আসতেছে যে 1/2 minus 3, 2 minus 3 মানে কত বলো, -1, 1/-1 মানে হচ্ছে -1, তার মানে b এর ভ্যালু কত হবে বলো, b এর ভ্যালু -1 হবে। সেই মাইনাসটা এখানে দিলাম আর এখানে আমরা 1 দিলাম। এটাই হচ্ছে তোমার আংশিক ভগ্নাংশ করার সবচেয়ে শর্টকাট যে রুলটা সেটা। তো এইখানে যে কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা একটু তুলনামূলকভাবে একটু বড়। হ্যাঁ, আমি একটু করার চেষ্টা করি। কোশ্চেনটা একটু কি ছিল দেখো, দেখো এই কোশ্চেনগুলোতে আসলে তোমার একটু টাইম বেশি দিয়ে সবসময় যখন চেষ্টা করবে যে তোমার জন্য কোনো কোশ্চেন যেন বাদ না পড়ে। হ্যাঁ, একটা কোশ্চেনও জানি তোমার বাদ না পড়ে আর কি। হ্যাঁ, তো আমরা একটু দেখি কি ছিল দেখো কোশ্চেনটা। মেবি এটা হচ্ছে 10 নাম্বার কোশ্চেন, 10 কোশ্চেন 10। হ্যাঁ, কোশ্চেন 10 ছিল হচ্ছে তোমার x plus 5 into x minus 1 divided by x minus 6 into x minus 2. This equals to যদি 1 plus a by x minus 6 plus b by x minus 2 হয়, 2 হলে a ও b equal to কত, a ও b equal to কত, এটা বের করতে বলছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি দেখো, জিনিসটা হচ্ছে যে তুমি এটাকে প্রথমে দ্বিঘাত সমীকরণ বানাও, মানে দুইটা গুণ দিয়ে। দুইটা গুণ দিয়ে খুব সহজ একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে x স্কয়ার, হ্যাঁ, প্লাস 4x মাইনাস 5, আর নিচে আসবে হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 8x প্লাস 12। তোমার কি মনে হচ্ছে যে আমি এত ফাস্ট লিখতে চাই, মনে মুখস্থ করে আসছে, এটা জিনিসটা ঠিক এমন না। হ্যাঁ, দেখো জিনিসটা কি, যে কোন সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটো যদি আলফা বেটা হয়, তাহলে দ্বিঘাত সমীকরণটা হয় হচ্ছে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বেটা ইনটু x প্লাস আলফা বেটা। মানে এটা কিন্তু তোমার দ্বিঘাত সমীকরণের একটা রুলও বলতে পারো, যে তুমি যদি কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি তুমি জানো, তাহলে সেই দ্বিঘাত সমীকরণে তুমি কি বের করতে পারবে বলো, সমীকরণটা একবারে লিখে ফেলতে পারবে। কি জিনিসটা, যে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল। আর কথা হলো যে এইখানে আবার দ্বিঘাত সমীকরণ কই থেকে আসতেছে, আমরা যখন দুইটা উৎপাদক একঘাতওয়ালা দুইটা উৎপাদক যখন আমরা গুণ দেই তখন কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ পাই। হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, প্রচুর গরম, আসলে ঘেমে যাচ্ছি। তারপরে তোমাদের ভিডিওগুলো করতেছি আর কি, তোমরা যাতে উপকৃত হও। তো তোমাদের অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। হ্যাঁ, তাইলে তোমাদের যদি সামান্য ন্যূনতম যদি কোনো উপকারে আসে ভিডিওগুলো, তাহলে আসলে আমাদের এই যে কষ্ট কিংবা যে এফোর্ট সেটা সাকসেসফুল হবে আর কি। হ্যাঁ, ওকে, তো দেখো আমরা কোশ্চেনটা করি আর কি। এখানে a আর b এর ভ্যালু বের করব। তো যেটা বলতেছিলাম যে এখানে বেসিক্যালি আমি এই জিনিসটা মাথায় রেখে কিন্তু এটা লিখছি। কিভাবে লিখছি খেয়াল করো, যে এইটা ইকুয়াল টু তুমি যদি 0 ধরো, তাহলে x এর ভ্যালু কত, -5 আর 1, -5 আর কত বলো 1। তো এটা করলে এই যে এটা অ্যাপ্লাই করলে এটা আসে, নিচেরটাও ঠিক সেম। x এর ভ্যালু কত আসছে, 6 আর 2। হ্যাঁ, 6 আর 2 তুমি যদি বসো, তাহলে x স্কয়ার মাইনাস আলফা প্লাস বেটা, তাহলে 6 আর 2 মানে হচ্ছে কত, 8। তাহলে -8x আর 6 আর 2 গুণ করলে কত আসে বলো, 12 আসে। ক্লিয়ার? ওকে, তো তোমরা সবাই আশা করি প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জ্ঞান আছে। প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কি বলো, যে ভগ্নাংশ তোমার লব হচ্ছে বড় হয় তুলনামূলকভাবে আর হর হচ্ছে ছোট হয়, সেটাকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের লব ছোট হর বড়, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তো এখন দেখো যে এখানে তো আমি কনফিউশনে পড়ে গেছি, যে উপরে x এর পাওয়ার স্কয়ার, যখন দুই পাশে স্কয়ার থাকবে, উপরে নিচে দুই পাশে স্কয়ার থাকবে, তখন তোমার বুঝতে হবে যে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ ধরে নিতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ করা সম্ভব। হ্যাঁ, দেখো তুমি জিনিসটা কি, যে কোথাও তুমি যদি 3/2 লেখো, তো 3/2 না লিখে তুমি কিন্তু 1 প্লাস হাফও লিখতে পারো। তো এটা কেন লিখতেছো আসলে? হ্যাঁ, কারণ 3/2 কিন্তু তোমার অপ্রকৃত ভগ্নাংশ। কেন 3 বড় 2 ছোট, এর তো বলার কিছু নাই আসলে। তো এই জিনিসটাকে তুমি কি ভেঙে লিখতেছো না কিছু একটা করে, যে 1 প্লাস সামথিং আকারে লিখতেছো না? তো এখানে তোমার টার্গেট হচ্ছে 1 প্লাস সামথিং আকারে লিখলে সেই জিনিসটাকে একটা প্রকৃত ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, কিংবা অন্য কোনো কিছু হইতে পারে। হ্যাঁ, তো দেখো এখন এইখানে জিনিসটা কি, তাহলে আমাদের টার্গেট হচ্ছে নিচে যা লিখছি উপরে আমি তাই লিখবো, যে x স্কয়ার মাইনাস 8x প্লাস 12
ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12। এখন তুমি এই যে উপরে তো এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 ছিল না, উপরে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5। তাহলে তুমি কত যোগ বিয়োগ করলে আসলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 আসে সেটা তুমি জাস্ট হিসাব করে এখানে লিখতে হবে। তাহলে এখানে ছিল হচ্ছে 4x, এখানে আমি লিখছি হচ্ছে 8x। তাহলে আমার কত লিখতে হবে বলো? আমার যদি 4x করতে হয়, 4x করতে হলে আমার লিখতে হবে হচ্ছে তোমার প্লাস 12x, ঠিক আছে? আর এখানে হচ্ছে মাইনাস 5x ছিল, তুমি লিখছো প্লাস 12x, তাহলে তোমার এখানে কি লিখতে হবে বলো? মাইনাস 17, ঠিক আছে? ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস 12x মাইনাস 17 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 না লিখে আমরা তো বাকিটুকুতে এখন আংশিক ভগ্নাংশ করতে হবে, তাহলে আমরা এটাকে x মাইনাস 6 ইনটু x মাইনাস 2 আকারে আবার লিখি, কারণ এই দুইটা গুণ দিয়েই তো আমরা আসলে এটা পাইছিলাম, তাই না? ওকে, তো দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটাকে এই যে a বাই x মাইনাস 6 প্লাস b বাই x মাইনাস 2 আকারে সাজানো। হ্যাঁ, তাহলে একটু চিন্তা করো তো যে আমরা কি বলছিলাম। হ্যাঁ, আগে যে শর্টকাট যে রুলটা ছিল a আর b এর ভ্যালু বের করার জন্য, সেটা কি ছিল আসলে? আমরা সেটা কি বলতেছিলাম? হ্যাঁ, দেখো, তো সেটা হচ্ছে যে এই যে a এর নিচে যেটা থাকবে, এর নিচে যে উৎপাদকটা থাকবে সেটা ইকুয়াল টু 0 ধরবো। তাহলে এর নিচে কত আছে? x মাইনাস 6, x মাইনাস 6 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু কত? 6। তাহলে সেটা আমরা কই বসাবো? সেটা আমরা বসাবো হচ্ছে এইখানে, এইখানে, কারণ এটাকে ভেঙেই তো আসলে আমরা এইটুকু পাচ্ছি, তাই না? তাহলে কিন্তু এইখানে এই যে x মাইনাস 6 এ x এর ভ্যালু 6 বসানো যাবে না, জাস্ট বাকিটুকুতে বসাইতে হবে। মানে এখানে তুমি থাম্বস দিয়ে চেপে ধরছো, এখানে x মাইনাস 6 এ থাম্বস দিয়ে চেপে ধরছো, ঠিক আছে? ওকে, তাহলে বাকিটুকুতে তুমি যদি বসাও তাহলে কত আসছে দেখো, যে 6 ইনটু 12 মানে 72, 72 মাইনাস 72 মাইনাস হচ্ছে তোমার 17 মানে হচ্ছে 55, 55 বাই হচ্ছে তোমার কত দেখো, 55 বাই 4। হ্যাঁ, কত আসছে বলো? 55 বাই 4, a ইকুয়াল টু 55 বাই 4, 55 বাই 4। দেখো তুমি কিন্তু এই পুরোটা ইকুয়াল টু কিন্তু এই জিনিসটা লিখতেছো, তো অন্য আবার কনফিউশনে পড়ে যাও না যে অন আবার যোগ করবো কিনা। আমি তো জাস্ট এইটুকু ইকুয়াল টু ভাঙাইছি হচ্ছে এইটুকু, সবাই বুঝতেই পারতেছো। তাহলে b এর ভ্যালু কত হবে বলো তো? b ইকুয়াল টু কত হবে? সবাই একটু ক্যালকুলেশন করে, একটু পজ করে, হ্যাঁ, সবাই একটু করে দেখে কমেন্টে জানাও কে কে পারছো, জানাও আর কি। হ্যাঁ, তাড়াতাড়ি করতে পারতেছো। ওকে, তো দেখো এখন এই যে b ইকুয়াল টু কিভাবে বের করব? b এর নিচে যেটা আছে থাম্বস চেপে ধরো, চেপে ধরলে x ইকুয়াল টু কত আসছে? 2 আসছে। x ইকুয়াল টু 2 আসলে আমরা কই বসাবো? x ইকুয়াল টু 2, এখানে x প্লাস 2 ইকুয়াল টু এটা চেপে ধরে বাকিটুকুতে বসাবো। তাহলে কত আসছে খেয়াল করো, যে 12 ইনটু 2 মানে হচ্ছে 24, 24 মাইনাস 7 মানে হচ্ছে 7। তাহলে 7 বাই 2 মাইনাস 4, 2 মাইনাস 6, 2 মাইনাস 6 মানে হচ্ছে কত? মাইনাস 4, ঠিক আছে? তাহলে কত আসছে বলো? মাইনাস 7 বাই 4। ক্লিয়ার? তাহলে b এর ভ্যালু হচ্ছে কত বলো? b এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস 7 বাই 4, মাইনাস 7 বাই 4। ক্লিয়ার? ওকে, এই হচ্ছে ছিল কোশ্চেন। আর একটা সহজ কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা সহজ কোশ্চেন, কত মিনিট হয়েছে একটু দেখি। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেক্সট কোশ্চেন আসলে একটা লগের কোশ্চেন ছিল। লগের কোশ্চেন ছিল হচ্ছে এমন টাইপের কোশ্চেন, এখানে আসলে যে ছবি তুলে দিছে হচ্ছে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই কোশ্চেনটা আসলে বেসিক্যালি আমাকে আমার এক স্টুডেন্ট দিছে সলভ করে দেওয়ার জন্য। মানে সে কোথায় পাইছে, সে হয়তো কোনো গাইড বইয়ে পাইছে। তো যদি আসলেই যদি এখানে কোনো কোশ্চেনে ভুল থাকে কিংবা কোনো কোশ্চেন যদি এখানে না আসে, যে অন্য কোশ্চেন দিছে হয়তো, তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আশা করি। কারণ এখানে আমি চাচ্ছি তোমাদের কিছু উপকার হোক। হ্যাঁ, তো কোনো যদি ভুল থাকে কিংবা যদি তোমার মনে হয় যে আমি এইখানে কোনো এক্সট্রা কিছু করাচ্ছি, হ্যাঁ, তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। আমাদের কোনো ভুল থাকলে সেটা ধরায় দেবা, সেটা তোমরা অলওয়েজ সেই জিনিসটাতে আমি অ্যাপ্রিসিয়েট করি আর কি। হ্যাঁ, দেখো 11, কোশ্চেন 11 যেটা ছিল, কোশ্চেন 11 ছিল হচ্ছে তোমার 0.0000094, 0.0000094 লগের পূর্ণক কত? লগের পূর্ণক কত? এটা -6 হবে। -6 কেন হবে দেখো, কারণ হচ্ছে এই জিনিসটাকে আমরা 94 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখতে পারি। 94 ইনটু 10 টু দি পাওয়ার -6 লিখতে পারি। তাহলে লগ তুমি যদি নাও, তাহলে এইটুকু লগ নিলে একটা অ্যান্সার আসবে, এইটুকু লগ নিলে একটা অ্যান্সার আসবে। কারণ তুমি জানো যে লগ a প্লাস লগ b, হ্যাঁ, লগ a প্লাস লগ b ইকুয়াল টু তুমি যদি করো, তাহলে একটু খেয়াল করো যে এই জিনিসটা যদি তুমি মানে পুরোটাই যে এখানে যে ভ্যালুটা আছে পুরোটার সাথে যদি তুমি লগ নাও, যে লগ অফ এই জিনিসটা ইকুয়াল টু কত, সেটাই হচ্ছে লগের পূর্ণ। হ্যাঁ, তো এখন খেয়াল করো জিনিসটা কি, যে এখানে যদি 100 থাকতো তাহলে এই জিনিসটা কত আসতো? যে 10 টু দি পাওয়ার -4, তাই না?
তাহলে আমরা যদি লব নিতাম তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতো বলো? -4 আসতো। ঠিক আছে, কত আসতো বলো? -4। হ্যাঁ, ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি ছিল, আর একটা কোশ্চেন আছে ম্যাথের, এরপর আমরা ফিজিক্সের কোশ্চেনে চলে যাব। তো বুঝতেই পারতেছো যে ম্যাথের কোশ্চেন একটু তুলনামূলকভাবে বেশি আসে আর কি। হ্যাঁ, 30টার ভিতরে 12টার মতো এই কোশ্চেনে আছে। তো নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে তোমার একটা দ্বিপদী উপপাদ্যের আর কি, যে x/y প্লাস x/y না সরি y/x একই কথা, y/x প্লাস x/y হোল টু দি পাওয়ার 10 এর দ্বিতীয় পদ কত? হোল টু দি পাওয়ার 10 এর দ্বিতীয় পদ কত? এই জিনিসটা কিভাবে করতে হবে বলো? আমরা সবাই কিন্তু দ্বিপদী উপপাদ্য করছি। কি করছি বলো? যে a প্লাস x টু দি পাওয়ার n এর সাধারণ পদ, r প্লাস অন্তম পদকে সাধারণ পদ বলা হয়, সেটা আশা করি আমরা জানি। সাধারণ পদ হচ্ছে r প্লাস অন্তম পদ, সেটাকে tr প্লাস 1 লেখা হয় আর কি, মানে r প্লাস 1 টার্ম, t ফর টার্ম। ঠিক আছে, তো সেই পদটা কত বলো? ncr কিংবা ব্র্যাকেটে nr দিয়ে লেখে তোমাদের বইয়ে, ac দিয়েও তোমরা দেখছো হয়তো, ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাধারণ পদ। তাহলে দেখো এখানে অনেকে কনফিউজড হয়ে যায় যে দ্বিতীয় পদ যখন বের করতেছে তখন সে এখানে nc2 লিখতে চায়। হ্যাঁ, nc2 না, কিন্তু দেখো দ্বিতীয় পদ বলতে কি বোঝায়? t2। t2 মানে কি? t1 প্লাস 1, তার মানে r ইকুয়াল টু কত? দেখো r ইকুয়াল টু 1। হ্যাঁ, খেয়াল রাখতে হবে কিন্তু জিনিসটা। তোমার যদি t3 বের করতে বল, তৃতীয় পদ, t3 মানে কি? দেখো t2 প্লাস 1 মানে r মানে কত? 2। হ্যাঁ, তাহলে তোমার দ্বিতীয় পদ বের করতে বলছে, এই ধারার দ্বিতীয় পদ, n এর ভ্যালু কত? দেখো n এর ভ্যালু 10, এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে হচ্ছে y/6, আর x এর জায়গায় আছে হচ্ছে x/10। তাহলে এই ধারার যে দ্বিতীয় পদ t2, যেটা t2 ইকুয়াল টু কি হবে বলো? t2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার 10c1, তারপর হচ্ছে তোমার y/x হোল টু দি পাওয়ার 1 n মাইনাস r, n মাইনাস r করলে 10 মাইনাস 1 করলে আসে হচ্ছে 9, আর ইনটু হচ্ছে তোমার কি বলো? x/y টু দি পাওয়ার 1 মানে তো 1ই, এজন্য দিলাম না আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার অপশনে ছিল, এটাই অ্যানসার হবে। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সামনে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা দেখি একটু দেখো। নেক্সট কোশ্চেনটা কি? ফিজিক্সের কোশ্চেন ছিল আর কি। কোশ্চেনটা কি ছিল আমরা একটু কোশ্চেনটা লিখি। আচ্ছা, এরপরও দেখি একটা ম্যাথের কোশ্চেন আছে। আচ্ছা, ম্যাথের কোশ্চেনটা সলভ করে নেই আমরা। দেখো যে তোমার কোশ্চেনটা হচ্ছে এমন যে 5% হারে 600 টাকা 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সহ সবৃদ্ধি মূল কত? 6% না 5% বলছেন, সরি 5%। 5% হারে 600 টাকার 4 বছরের 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সহ সবৃদ্ধি মূল কত? মুনাফা সহ সবৃদ্ধি মূল মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট আর কি, যেটা মানে মূলধন প্লাস প্রফিট। হ্যাঁ, মূলধন প্লাস লাভ, যেটাই বলো আর কি, সবৃদ্ধি মূল কত? আচ্ছা, এটা আমরা কিভাবে বের করি বলো? এটা আমরা বের করি হচ্ছে এই প্রসেসে, যে পি প্রাইম মানে সবৃদ্ধি মূলকে তুমি যদি পি প্রাইম দাও, তাহলে পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে পি ইনটু 1 মাইনাস 1 প্লাস r টু দি পাওয়ার n। তো পি মানে কত দেখো? 600 টাকা, এটা হচ্ছে তোমার মূলধন, প্রিন্সিপাল। এটা হচ্ছে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আর যখন আমাদের যদি সরল মুনাফার কথা বলতো, তাহলে সেই ক্ষেত্রে তোমার যে পি প্রাইম মানে সবৃদ্ধি মূল যেটা হতো, সেটা হচ্ছে পি প্লাস এনপিআর। কি বলো? পি প্লাস এনপিআর। এটা হচ্ছে তোমার সরল মুনাফার ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে বলো? এটা হচ্ছে তোমার সরল মুনাফা। তো এখানে তো সরল মুনাফা বলে নাই, তাহলে আমাদের কি বলছে এখানে? এখানে হচ্ছে চক্রবৃদ্ধি মূল, চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির কথা যদি থাকে, সেটা হচ্ছে তোমার উপরের ফর্মুলাটা হবে আর কি। ঠিক আছে, পি প্রাইম ইকুয়াল টু হচ্ছে তোমার পি ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n। এখন এখানে আমি একটু তোমাদের পরিচয় করে দিই যে পি ইকুয়াল টু হচ্ছে তোমার প্রিন্সিপাল মানে মূলধন, আর ইকুয়াল টু হচ্ছে তোমার রেট মানে কি রেটে তোমার প্রফিটটা আসতেছে, আর এন হচ্ছে তোমার সময়, কত বছরে, অবশ্যই সেটা বছরে হইতে হবে আর কি। হ্যাঁ, দেখো তো এখন এইখানে তোমাদের মনে অনেকেই কনফিউশন আসে যে চক্রবৃদ্ধির সরল মুনাফা কি, সেটা নিয়ে দরকার হলে আমরা আবার ডিসকাস করবো, তোমরা ইতিমধ্যে হয়তো অনেকেই জানো। হ্যাঁ, ওকে, তো আমরা ফিজিক্সের কোশ্চেনে চলে যাই এবার। ফিজিক্সের কোশ্চেন কি ছিল আমরা একটু দেখি, কত মিনিট আছে আর। ওকে, দেখো ফিজিক্সের কোশ্চেন কি ছিল। ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে মেবি গতিবেগ রিলেটেড কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা ছিল হচ্ছে এমন
যে 250 গ্রাম ভরের গুলি, 250 গ্রাম ভরের গুলি, এটা হচ্ছে 14 নম্বর কোশ্চেন 14। 250 গ্রাম ভরের গুলি, 250 গ্রাম ভরের গুলি 50 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, 50 মিটার পার সেকেন্ড বেগে চলা অবস্থায় কি করা হয়েছে বলো? চলা অবস্থায় বাধা প্রদান করে 10 সেকেন্ডে, বাধা প্রদান করে 10 সেকেন্ডে বেগ 100 মিটার পার সেকেন্ড করা হয়েছে। কত করা হয়েছে বলো? 100 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তো বাধা প্রদানকারী বলের মান কত? বাধা প্রদানকারী বলের মান, বাধা প্রদানকারী বলের মান দেখো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু 2018-19 সালেও আসছে, তো বুঝতেই পারতেছো এগুলা, এই টাইপের কোশ্চেনগুলো রিপিট হয়। হ্যাঁ, তো তোমরা আশা করি যে এই টাইপের কোশ্চেনগুলো বাসা একটু করবা। এই যে ভরবেগ আর হচ্ছে বলের ভ্রামক কিংবা মোমেন্টাম যেটা বলে বলের ঘাত, হ্যাঁ, বলের ঘাত ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, এটা আমরা আগের ভিডিওতে দেখছি। আগের কোশ্চেনে কিন্তু এই টাইপের একটা কোশ্চেন আসছে, ভরবেগের পরিবর্তন। বলের ঘাত কি বলো? একটা বল যতক্ষণ ধরে কাজ করে সেই সময় ইনটু বলের মান দিয়ে গুণ করলে আমরা বলের ঘাত পাই। এটাকে বলতে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন কি বলো? mv মাইনাস m ইউ। এটা মডুলাস ভ্যালুটা তুমি নিতে পারো আর কি। বাধা প্রদান করা হচ্ছে যেহেতু, সেহেতু হচ্ছে বেগ কমবে, মানে ভরবেগ কমবে, তো আমাদের mu মাইনাস mv হবে আর কি। ঠিক আছে, এটা জাস্ট প্লাস ভ্যালুটা নেওয়ার জন্য আমি কাজটা করছি, তাহলে f এর মান মাইনাস আসবে। f এর মাইনাস আসলে কি বোঝায়? বাধা প্রদানকারী বল। হ্যাঁ, ওকে। তো দেখো এখন কি আসতেছে জিনিসটা, আমাদের টাইম দেওয়া আছে। টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে হচ্ছে তোমার 10 সেকেন্ড। m এর ভ্যালু তুমি জানো, m ইনটু u মাইনাস v, তাহলে m কমন নিয়ে u মাইনাস v লিখতে পারো। তাহলে m হচ্ছে কত আছে দেখো, m হচ্ছে 250 গ্রাম। 250 গ্রাম মানে হচ্ছে 0.25 কেজি। হ্যাঁ, u হচ্ছে 500 আর v হচ্ছে 100, তার মানে 500 মাইনাস কত বলো? মাইনাস হচ্ছে 100। হ্যাঁ, তাহলে কত আসতেছে দেখো, খেয়াল করো যে 1/4 ইনটু কত? 400। 1/4 400 মানে কত? 100। তাহলে F ইকুয়াল টু আসতেছে 10 নিউটন। F ইকুয়াল টু কত আসতেছে বলো? F ইকুয়াল টু আসতেছে হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, ওকে। তো এইগুলা করতে, এই টাইপের ম্যাথ করতে কিন্তু তোমার ক্যালকুলেটরও লাগে না আর কি। হ্যাঁ, দেখো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে বলতে হচ্ছে যে তোমার চাপের মাত্রা কি? চাপের মাত্রা। হ্যাঁ, অনেকে কিন্তু এই মাত্রা, একক এগুলো মুখস্থ করে। তো আমার কাছে মনে হয় যে যারা মুখস্থ করে তাদের আসলে প্রপার গাইডলাইনের অভাব ছিল আর কি। হয়তোবা অনেক হয়তো টিচার পড়ায়, তো টিচার পড়ানোর সময় তোমার ধরো যে সে মন দিয়ে সেই কথাগুলো শোনে না, তো সেটা তার ফল্ট। টিচার বললে তো খুব ভালো। দেখো এখন জিনিসটা কি, যে চাপের মাত্রা কি? কোশ্চেনটা হচ্ছে এটা, চাপের মাত্রা। চাপের মাত্রা কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার 15 নম্বর কোশ্চেন ছিল, 15। তো দেখো চাপ ইকুয়াল টু হচ্ছে কি? P ইকুয়াল টু হচ্ছে F বাই A, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে হচ্ছে চাপ বলে, তাই না? তো দেখো তোমার এই যে বল ইকুয়াল টু কি? বল ইকুয়াল টু তোমার m a না? এটা তো দেখতে দেখতে আসতেছে যে ভরের সাথে ত্বরণ গুণ করলে আমরা বল পাই, তাই না? তাহলে F a হচ্ছে ক্ষেত্রফল। তাহলে দেখো m এর মাত্রা কি, মানে ভরের মাত্রা কি? ভরের মাত্রা তো m ই, আমরা সবাই জানি। তারপর যে তোমার ত্বরণের যে মাত্রা, ত্বরণের মাত্রা কত বলো? lt - 2। ঠিক আছে, আর ক্ষেত্রফলের যে মাত্রা, ক্ষেত্রফলের মাত্রা কি বলো? l স্কয়ার। তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে? m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। আমরা সবাই জানি যে মাত্রা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে হয় দুই পাশে। ওকে, তো এই হচ্ছে বলের মাত্রা ছিল। তো তোমরা মাত্রাগুলো এইভাবে তোমার ম্যাথমেটিক্যাল যে সম্পর্ক আছে, মানে ম্যাথমেটিক্যাল যে রিলেশন আছে, তো সেই রিলেশন দিয়ে তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমার ভুল হওয়ার চান্স খুবই কম। হ্যাঁ, ওকে। তো এরপর কোশ্চেনটা ছিল হচ্ছে 4s শক্তি স্তরে পর ইলেকট্রন কোন শক্তি, 4s শক্তি স্তরে ইলেকট্রন কোন শক্তি স্তরে প্রবেশ করবে? 4s শক্তি স্তরের ইলেকট্রন শক্তি স্তরের ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করবে? কোন
অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, ওকে। তো নরমালি যেটা হয় সেটা হচ্ছে যে মাঝে মাঝে দেখা যায় যে ইলেকট্রন যদি স্বতঃস্ফূর্তভাবে যদি একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে মানে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে যায়, তাহলে সে তার সমান শক্তি সম্পন্ন অরবিটালে সে যায় বেসিক্যালি নরমালি। আর সে যদি তার কম শক্তি অরবিটাল, শক্তির ব্যাপারটা কি আসলে 4 রকমের অরবিটাল আছে, sp-df আমরা জানি, sp-df। তো এগুলোর একটা কোয়ান্টাম নাম্বার আছে, ঠিক আছে। তো উপশক্তির স্তর, তো s মানে হচ্ছে 0, p মানে হচ্ছে 1, d মানে হচ্ছে 2, f মানে হচ্ছে 3। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে 4s বলতেছে, তাহলে কোনো কিছু শক্তি বলতে বোঝায় হচ্ছে n প্লাস l। n প্লাস l, n মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে l এর ভ্যালু, এই যে 0 1 2 3 4 এগুলো হচ্ছে l। হ্যাঁ, তাহলে n প্লাস l বলতে কোন একটা অরবিটালের শক্তি বোঝায়। কি বোঝায় বলো? অরবিটালের শক্তি। তাহলে দেখো অরবিটালের, তাহলে এখানে n এর ভ্যালু কত? 4, s এর ভ্যালু কত? 0, তাহলে এই অরবিটালের শক্তি কত? 4। হ্যাঁ, ওকে। তো তাহলে খেয়াল করো তোমার এই কোশ্চেনের অ্যানসারটা তাহলে কোনটা হবে? হ্যাঁ, তোমার 3p হবে হচ্ছে অ্যানসার। 3p অ্যানসার হবে। 3p কেন অ্যানসার হবে? কারণ 3p আর 4s হচ্ছে সেম শক্তি স্তরে, কারণ এর n এর ভ্যালু হচ্ছে 3 আর p মানে হচ্ছে তোমার 1, তাহলে 3 আর 1 যোগ করলে কত আসছে বলো? 4 আসছে। এই ক্ষেত্রে 4 আসছে, এই ক্ষেত্রে 4 আসছে, তাহলে সে কোন অরবিটালে যাবে বলো? 3p অরবিটালে যাবে। হ্যাঁ, এই শক্তি স্তরে ইলেকট্রন কোন অরবিটালে যাবে বলো? 3p অরবিটালে যাবে। এটা কেমিস্ট্রি কোশ্চেন ছিল। হ্যাঁ, এটা ফিজিক্সের কোশ্চেন পাইবো না। ওকে, তারপর বলতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত? 40 ডিগ্রি, 40 ডিগ্রি, হ্যাঁ ডিগ্রি তো পরে দিতে হবে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত? এই টাইপের একটা কোশ্চেন কিন্তু আগের বারও আসছে। আগের বার মানে 2018-19 সালে লাস্টে যে ভিডিওটা আমি কোশ্চেনটা সলভ করছিলাম, শব্দের বেগ কত। তো শব্দের বেগ রিলেটেড এই ম্যাথগুলো একটু করে যাও, আসতে পারে, কমন আসতে পারে। হ্যাঁ, দেখো যে প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি কিংবা হ্রাস, বৃদ্ধির জন্য তোমার শব্দের বেগ হচ্ছে 0.6 করে বাড়ে। তো এখন তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শব্দের বেগ হচ্ছে কত? তোমরা সবাই জানো 332 পয়েন্ট সামথিং। তো সেই সামথিং আমাদের বইয়ে আর দেওয়া নাই, 332 মিটার পার সেকেন্ড। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো তোমার বের করতে বলো নাই, তোমার এখানে কি বের করতে বলছে বলো? তোমার বের করতে বলছে হলো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তোমার শব্দের বেগ কতটুকু করে বাড়ে? 0.6। কতটুকু করে বাড়ে বলো? 0.6। তাহলে আমাদের 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে বলো? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ 332 আর বাড়বে কতটুকু? 40 ইনটু 0.6। 40 ইনটু 0.6 করলে 24 আসে। 24 আর তুমি যদি 332 যোগ করো তাহলে আসবে হচ্ছে 356। কত আসবে বলো? 356 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার শব্দের বেগ রিলেটেড কোশ্চেনটা ছিল। তারপর যে কোশ্চেন ছিল মিলি সেকেন্ড। 1 মিলি সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড? কি বলো কোশ্চেনটা? 1 মিলি সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড? মিলি সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড? ওকে, দেখো মিলি মানে কি আর ন্যানো মানে কি? আমি ক্লাস 9 এ যখন উঠি তখন আমি একটা অন্য ভাষা মুখস্থ করছিলাম আর কি। ঠিক আছে, ভাষাটা কি আমি তোমাদের সামনে একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টর ডেকা ডিসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো। হ্যাঁ, তো এটা হচ্ছে বেসিক্যালি পাওয়ারের একটা সিরিয়াল, মানে আমাদের যে মিলিমিটার কিংবা মিলি সেন্টিমিটার, এই যে ব্যাপারগুলো আর কি। হ্যাঁ, দেখো পেটা টেরা গিগা, পেটা হচ্ছে সবার উপর থেকে, মানে উপরের ঘাত থেকে 15 থেকে শুরু হয়েছে। 15 এর পরে হচ্ছে 12, তারপর হচ্ছে 9, তারপর 9 এর পরে হচ্ছে 6, এভাবে করে আসছে আর কি। হ্যাঁ, তো আমরা সবাই জানি কি বলছে কোশ্চেনটা। দেখো 1 মিলি সেকেন্ড ইকুয়াল টু কত ন্যানো সেকেন্ড? ন্যানো সেকেন্ড কত? তো তাহলে খেয়াল করো যে 1 মিলি সেকেন্ড সমান সমান কত? 1 মিলি সেকেন্ড সমান সমান মাথায় তুমি করতে পারো 10 টু দি পাওয়ার -3 সেকেন্ড। আর 1 ন্যানো সেকেন্ড সমান সমান কত? 1 ন্যানো সেকেন্ড সমান সমান হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড, তাই না? 10 টু দি পাওয়ার -9 সেকেন্ড। তাহলে 1 মিলি সেকেন্ড সমান সমান কত ন্যানো সেকেন্ড? 1 মিলি সেকেন্ড সমান সমান হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 6 ন্যানো সেকেন্ড। ক্লিয়ার? সহজ কোশ্চেন, জাস্ট মাথায় করা যায় তো জিনিসটা। তো অপশনে 10 টু দি পাওয়ার 6 ছিল, 10 টু দি পাওয়ার 6 হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তো দেখো চোখের
নিকট বিন্দু কত এটা আমি আর লিখলাম না, চোখের স্পষ্ট দর্শনের নিকট বিন্দু কত 25 সেন্টিমিটার, আমরা সবাই জানি, এটা লেখার কিছু নাই। তো নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক যদি 4/3 হয়, এটা আমরা এইভাবে লিখি আর কি। হ্যাঁ, যে পানির সাপেক্ষে, পানি বলতে কি বোঝায়, ওয়াটার, ডাব্লিউ ইটা দিয়ে লেখে, ডাব্লিউ ইটা এ ইকুয়াল টু যদি তোমার 3/4 হয়, তাহলে তোমার বলছে এটা বলতে কি বোঝায় বলো, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক, এ মানে এয়ার, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার। তো তোমার বের করতে বলছে হচ্ছে এ ইটা ডাব্লিউ মানে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত, এটা বের করতে বলছে। তাহলে কত হবে অ্যান্সার বলো, উল্টা হবে, উল্টা হবে, জাস্ট কত হবে বলো, 4/3 হবে আর কি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, সহজ কোশ্চেন, সলভ করতে বেশি টাইম লাগবে না। তো নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে মেবি চাপ রিলেটেড। কোশ্চেনটা ছিল হচ্ছে পানির একটি পুকুরের পানির চাপ যদি এত প্যাসকেল হলে পুকুরের উচ্চতা কত, মানে চাপের ভ্যালু দেওয়া ছিল পি ইকুয়াল টু এইচ রোজি, তোমরা পড়ছো না বলো, পি ইকুয়াল টু এইচ রোজি তো পড়ছো, তো তোমার চাপের ভ্যালু দেওয়া আছে 10⁵ নিউটন। হ্যাঁ, যে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার চাপের ভ্যালু, তাহলে সে পুকুরটার যে গভীরতা, সেই গভীরতা কত, তা পুকুরের যে পানি ছিল এটা ধরে নিয়ে, তাহলে পানির রো কি বলো, রো হচ্ছে পানির ঘনত্ব, পানির ঘনত্ব কত বলো 1000 কিংবা 10⁻³ জি হচ্ছে কি বলো, জি হচ্ছে অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণের মান কত বলো 9.8, কিংবা তুমি যদি 10 ধরো, দেখো 10 ধরলে তোমার সুবিধাটা কোথায়, এখানে 10⁵ আছে, এখানে 10⁴, তার মানে এইচ ইকুয়াল টু হবে তোমার 10 মিটার, যদি সবকিছু মিটারে আমরা বসাইছি এই জন্য আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার কোশ্চেনটা ছিল। এরপর কেমিস্ট্রি কিছু কোশ্চেন আছে, এই টাইপের কোশ্চেন লাস্ট যে সেখানে আমি বলছিলাম যে বিভিন্ন ধাতুর, একটু খেয়াল করে শোনো, বিভিন্ন ধাতুর যে আকরিক গুলো আছে কিংবা ওর বলে যেগুলো আর কি, যেগুলোকে আর কি, মানে আমরা যে পদার্থ, যে যৌগ পদার্থগুলো থেকে ধাতুটাকে আমরা এক্সট্রাক্ট করি আর কি, মানে ধাতুটাকে নিষ্কাশন করি, তো সেই আকরিকগুলোর নামগুলো তোমার, সংকেতগুলো তোমার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটু পড়ে যাবে বেসিক্যালি। যেমন ধরো তোমার অ্যালুমিনিয়ামের আকরিক আমরা গত দিন ছিল ক্রায়োলাইট দেখছিলাম, Na3Al_F6, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার লিমোনাইট আছে, হেমাটাইট আছে, ম্যাগনেটাইট আছে, যেমন আয়রনের আকরিক। তো এবার যে কোশ্চেনটা আসছিল প্রত্যেকবারই কিন্তু আসছে, তার মানে আকরিক থেকে একটা কোশ্চেন আসবেই, মাস্ট ধরে নিতে পারো, লিখে নিতে পারো আর কি। হ্যাঁ, তো তোমার তাহলে দেখো, তাহলে তোমার লিমোনাইটের যে সংকেত, এখানে লিমোনাইট বের করতে বলছে না, সরি হেমাটাইট বের করতে বলছে। হেমাটাইটের যে সংকেত, হেমাটাইটের সংকেত হচ্ছে Fe2O3, হেমাটাইটের সংকেত কত বলো, Fe2O3। তারপর হচ্ছে নেক্সট যে কোশ্চেনটা ছিল সেটাও কেমিস্ট্রি কোশ্চেন, তোমার কোনটি অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে জার্মেনিয়াম, আমরা নরমালি যেগুলো ইউজ করি আর কি অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে ডায়োড বানানো হয়, এগুলো তোমরা ইন্টারভিউতে আরো ডিটেইলস পড়বা আর কি, তারপর যখন ইঞ্জিনিয়ারিং পড়বা। হ্যাঁ, তোমরা যদি আমার মতো ইলেকট্রিক্যালে পড়ো, তাহলে সেক্ষেত্রে এত সবসময় এই সেমিকন্ডাক্টর জার্মেনিয়াম নিয়ে পড়তে হবে আর কি। যাই হোক, তো এখন এই অর্ধপরিবাহী আমরা দুই টাইপের দেখি, একটা হচ্ছে সিলিকন, একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে জার্মেনিয়াম। হ্যাঁ, তো তোমার অপশনে মেবি সিলিকন ছিল, জার্মেনিয়াম ছিল না, বাকি আরো কিছু ধাতু ছিল, তো অ্যান্সার হবে হচ্ছে সিলিকন, এটা তোমরা জানো। ওকে, তো কোনটি সাধারণ অবস্থায় কঠিন থাকে, এখানে সবগুলো গ্যাস দেখতে পাচ্ছি, একটা আছে হচ্ছে কপার, কপার ধাতু, তাহলে আমরা এখানে এটা বলতে পারি হচ্ছে কপার হচ্ছে থাকবে। হ্যাঁ, pH4 এর যোজনী কত, এগুলো কি তোমার মানে মানে আমার নিজের করতেই আসলে তোমাদের ছোট করা বোঝায় আর কি। যাই হোক, pH4 এর যোজনী কত বলো 1, pH4 এর যোজনী কত বলো 1। কোন আয়নের যোজনী সবসময়ের জন্য, কিংবা এগুলোকে মূলক বলে, ধনাত্মক মূলক, ঋণাত্মক মূলক, তো মূলকের যোজনী হয় হচ্ছে তার চার্জের সমান, তার চার্জ যত তত হচ্ছে তার মূলক। ওকে, ঠিক আছে। তো এরপর কোশ্চেন যা দেখতে পাচ্ছি কিছু আছে আইসিটির কোশ্চেন, একটা দুইটা, তারপর সাধারণ জ্ঞান আছে একটা দুইটা, বাংলা কোশ্চেন আছে, ইংলিশ কোশ্চেন আছে, বায়োলজি আছে কিছু, বায়োলজি খুব কম দেখতে পাচ্ছি। তো আর কোশ্চেন নাই কিন্তু 30টা, আমরা অলরেডি 30টার মতো কোশ্চেন সলভ করে ফেলছি। লাস্ট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা অরবিটাল রিলেটেড, মানে কপার 29 এর ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা, কপার 29 এর ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা, ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন। দেখো তোমরা সবাই কিন্তু জানো, মানে ওই আহ্বাও নীতি জানো, তো সেখানে ডি অরবিটালে আমরা জানি ইলেকট্রন কয়টা থাকে বলো, 10টা থাকে। কিভাবে 10টা থাকে, ওই যে 1s 2s 2p 3s 3p 4s, হ্যাঁ 4s কিন্তু আগে, তারপর কিন্তু তোমার 3d। তো এখানে আমরা কি দেই বলো, 2 2 6 2 6 2 কি দিব, তাহলে কপার হচ্ছে 29, কত হচ্ছে দেখো তো, খেয়াল করো তো, 4 4 10 10 আর হচ্ছে 18, হ্যাঁ 18। তো
তো এখানে হচ্ছে তোমার 4s2 দিতে হবে, এখানে 4d10 আর কি। তাহলে d অরবিটালে কয়টা ইলেকট্রন আছে বলো? d অরবিটালে আছে হচ্ছে তোমার 10টা ইলেকট্রন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে কোশ্চেন। মোটামুটি তোমরা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমরাই অনেক কিছু বুঝে যাবা আশা করি। তো আমাদের যদি এই ভিডিওগুলা তোমরা যদি সামনে কন্টিনিউ করতে চাও, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে। হ্যাঁ, তো আমাদের সামনে 1 তারিখ থেকে হচ্ছে আগস্টের 1 তারিখ থেকে তোমার নেক্সট ফিজিক্স ম্যাথের ব্যাচ স্টার্ট হচ্ছে। অলরেডি ব্যাচ আছে, তো সেখানে সিট সবাই বুঝতে পারতেছো যে একটু কনজেস্টেড, সবাই হয়তো এখানে বললেও করতে পারবো না পরে। তো যারা যারা করতে চাও, এখনো সিট খালি আছে, তো তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। তো তোমাদের প্রসেসটা সহজ করে দেওয়ার জন্য গুগল ফর্মে চাইলে দেওয়া আছে, সেখানে তোমরা গুগল ফর্ম ফিল আপ করে জয়েন করতে পারো, কিংবা ডিরেক্ট যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে প্রত্যেকটা ইয়ার ডিসক্রিপশনে আছে, দেখবা এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে। তো সেই নাম্বারে কল করে তোমার ইনফরমেশন দিয়েও আমাদের সাথে জয়েন করতে পারো চাইলে। হ্যাঁ, ফিজিক্স ম্যাথ 4 মাসের কোর্স। আর অনেকে জিজ্ঞেস করছে এটা পেইড নাকি পেইড না। তো দেখো এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে মানুষ কখনো ফ্রিতে আগ্রহটা একটু কম থাকে, যে ফ্রি পাইতেছে যাবো পড়বো কি পড়বো না। হ্যাঁ, তো মানে টাকা অবশ্যই থাকবে, পেইডই, তো সেই পেইডটা হলো পেমেন্টটা খুবই কম। হ্যাঁ, পেমেন্টটা হয়তো তোমাদের ওরিয়েন্টেশন যে ক্লাস হবে সেখানে বলে দেওয়া হবে আর কি, খুবই কম। নর্মালি তোমরা আশেপাশে যেভাবে পড়ো তার থেকে অনেক কম আর কি। ওকে, তো নেক্সট আমরা এরকম এনডিসি হলিক্রসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে থাকবো সামনের এক্সাম পর্যন্ত। হ্যাঁ, তো তোমরা আমাদের সাথেই থাকবে আশা করি। তো নেক্সট ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো। আল্লাহ হাফেজ।